ফিরে যায় আমাদের আজকের অতিথি নাট্যতীর্থের অভিনেতা ও দলপ্রধান তপন হাফিজের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে ভাইয়া। শুরুতে যেটি বলছিলাম, নাট্যতীর্থের আয়োজন এটা খুব দারুণ সমাবেশ হয়েছে, যেখানে নবীন এবং প্রবীণ দুই দলই আসলে একত্রিত হতে পেরেছে। দুই দল তো ঠিক নয়, মানে নাট্য নির্দেশক। আমরা আমাদের নবীন প্রবীণ নাট্যমেলা আয়োজন করেছি। প্রবীণ 4 জন নির্দেশকের 4টি নাটক, এবং আমি সেটাকে দুটো দল হিসেবে দেখেছি, যে নবীনের দল প্রবীণের দল মিলেমিশে একাকার হলো এই একেবারে মেলায়। দল বললে আবার আমরা নাটকের দল মনে করি, না, তো না, 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 সে আবার এরকম অন্যরা না। ভুল বুঝবে, সেই জন্য আমি আচ্ছা। আমার পরিষ্কার করলাম। সেটি হচ্ছে যে আমরা প্রবীণ 4 জন নাট্য নির্দেশকের 4টি নাটক ছিল, আর আমরা যারা এই সময় কাজ করছি, পরবর্তী প্রজন্ম, আমাদের 4 জন নির্দেশকের 4টি নাটক ছিল। এই 8টি নাটক নিয়ে 8 দিন ব্যাপী এই উৎসব চলেছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং মানে কি বলবো, গর্বিত যে আমরা এমন আয়োজন করতে পেরেছি এবং সবাই মিলে সাড়া দিয়েছে। মোট 8টি নাটক তো প্রদর্শিত হয়েছে, সেই নাটকগুলো সম্পর্কে একটু জানতে চাই। আমাদের অত্যন্ত পুরোধা ব্যক্তি আব্দুল মামুনের মেরাজ ফকিরের মা ছিল থিয়েটারের প্রযোজনা। মামুনুর রশিদ আমাদের অত্যন্ত পুরোধা ব্যক্তি, ওনার রাড়াং ছিল আরণ্যক নাট্য দলের। আমাদের আরহাম আলো অত্যন্ত প্রবীণ, বহু বছর নাট্য দলের অনিকেত সন্ধ্যা ছিল। আর গোলাম সারওয়ার, যিনি এনএসডি থেকে থিয়েটার উপরে পড়াশোনা করে এসছেন, সেই প্রবীণ নির্দেশক, ওনার ছিল ঘর জামাই। আর আমাদের যাদের 4 জনের ছিল, তার মধ্যে আমার একটি প্রযোজনা ছিল শেক্সপিয়ারের জুলিয়াস সিজার নাট্যতীর্থের হয়ে, আর তীরন্দাজ রেপার্টারি ছিল দীপক সুমনের নাটক কণ্ঠনালীতে সূর্য। বাতিঘরের নাটক ছিল মুক্তনীলের নির্দেশনায় প্যারাবোলা। আর পদাতিক নাট্য সংসদ টিএসসির নাটক ছিল আমাদের সুদীপ চক্রবর্তীর নাটক আলিবাবা এবং 40 চোর। এই 8টি নাটক নিয়ে আমাদের আয়োজন ছিল। কেমন লাগে এই ধরনের আয়োজনগুলোতে এত চমৎকার নাটক বা চমৎকার প্রোডাকশন নিয়ে আসতে? আমরা প্রচণ্ড মানে সৌভাগ্যবান মনে হয় যে এমন পুরোধাদের ব্যক্তিদের নাটক আমাদের আয়োজনে ওনারা সহযোগিতা করেন এবং উপস্থাপন করেন। আপনি রাড়াঙ্গের কথা বলেন, মেরাজ ফকিরের মার কথা বলেন, অনিকের সন্ধ্যা এবং গোলাম সারোয়ারের ঘর জামাই যদি বলি, মানে এনাদের প্রযোজনা সত্যিকার অর্থেই তো আমরা অপেক্ষায় থাকি যে কবে আবার নতুন একটি নাটক নামাবে। কারণ এই নাটকগুলোতে আমরা অনেক গুণী মানুষকে মঞ্চে দেখার সুযোগ পাই, একেবারেই তাই, যারা আসলে বয়সের ভারে অনেকে খানিক নিয়ে গেছেন। কেউ আছেন নাটকের কারণ নাটক থেকে, মানে মঞ্চ নাটক থেকে আসলে অন্য প্রফেশনে ব্যস্ত হয়েছেন বা টেলিভিশন সিনেমাতে ব্যস্ত হয়ে গেছেন। তাদেরকে একসাথে করা তো অনেক বড় চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ। এবং সবচেয়ে আনন্দের এবং গর্বের বিষয় হচ্ছে যে মেরাজ ফকিরের মাতে আমাদের এই দেশের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, ওনার এই বয়সে এবং শারীরিক এই কি বলে খানিকটা অসুস্থ থাকেন উনি, তারপরে উনি অভিনয় করে যাচ্ছেন এবং আমাদের এই উৎসবে উনি অভিনয় করেছেন। আমরা সত্যি কৃতজ্ঞ ওনার প্রতি, সত্যিকার অর্থে কৃতজ্ঞ হওয়ারই কথা। কেননা ফেরদৌসী মজুমদারকে আমরা যেহেতু গণমাধ্যমে কাজ করছি, আমরা নানান সময় দেখেছি, নানান আয়োজনে তাকে ভীষণভাবে প্রত্যাশা করেছে, কিন্তু শারীরিক কারণে বা নানান পারিপার্শ্বিকতার কারণে তিনি কিন্তু আসলে সেখানটা উপস্থিত হতে পারেন না বা আসতে পারেন না। কিন্তু এত প্রতিকূলতাকে ছাপিয়ে তিনি যে মঞ্চে আসেন, তিনি যে কাজ করেন, তার দর্শকদের সাথে দেখা দেন, সেটি সত্যিকার অর্থে অনেক বড়। এটা আমাদের জন্য আশীর্বাদ, একেবারেই তাই। আমরা যারা এই প্রজন্মে কাজ করি থিয়েটারটা নিয়ে, আমাদের জন্য আশীর্বাদ। এবং এই ভাবনা থেকেই আসলে আমরা এই ফেস্টিভ্যালটির আয়োজন করেছি। এবং নাট্যতীর্থ সবসময় আমরা, এটি আমাদের 5ম ফেস্টিভ্যাল নাট্য উৎসব। এর আগে আমরা প্রথম করেছি রজত যুগ, রজত সমান সুবর্ণ জয়ন্তী। আমরা সবসময় ভিন্ন বিষয় ভিত্তিক নাট্য উৎসব করে থাকি আমরা। এরপর আমরা করেছি সুন্দরী নাট্যমেলা, যেখানে 6টি নাটক ছিল: কমলা সুন্দরী, ভেলুয়া সুন্দরী, রূপচাঁদ সুন্দরী, শিবানী সুন্দরী, আমিনা সুন্দরী। এবং 6টি নাটক নিয়ে আমরা সুন্দরী নাট্যমেলা করেছি। 2019-এ আমরা করেছি 17 জনী নাট্যমেলা। আমরা 3 বছর অপেক্ষা করেছি কোন নাটকগুলোর 99তম প্রদর্শনী হবে, আমাদের এখানে 100তম করবে। আমরা 6 দিনব্যাপী নাট্য উৎসব করেছিলাম, প্রত্যেকটি নাটকের 100তম মঞ্চায়ন হয়েছে আমাদের উৎসবে। তারপর আমরা ভাবছিলাম যে নতুন কোন বিষয় নিয়ে আসলে ফেস্টিভ্যাল করা যায়। তো ভাবনার জায়গা থেকে মনে হলো যে আমাদের প্রবীণরা তো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আর পাচ্ছি না, তো ওনাদেরকে নির্ভর করে একটি ফেস্টিভ্যাল কী করে করা যায়। তখন এই ভাবনাটা এসছে যে প্রবীণ আর নবীনের যে নাট্যমেলা, প্রজন্ম থেকে প্রজন্মের যে থিয়েটারের অংশগ্রহণ, সেটি নিয়ে একটি ফেস্টিভ্যাল হতেই পারে। এই যে আপনি আয়োজনটার নেপথ্যে কাজ করেছেন, নির্দেশনা দিয়েছেন এই আয়োজনটাকে একসাথে করার জন্য, এত মানুষকে একসাথে করার জন্য, সেটা তো একটা দায়িত্ববোধ থেকে করেছেন।
এই যে দায়, এই যে দায়িত্ববোধ, সেই বোধটা আপনার মধ্যে কাজ করছে। আপনার কি মনে হয় আজ থেকে যদি 20 বছর পরে আমরা যাই, সেই সময় যারা এই ইন্ডাস্ট্রিতে থাকবেন তারা খুব দায়িত্বের সাথে কাজগুলো করতে পারবেন? থিয়েটারটা যখন শুরু হয়েছে শত বছর আগের ইতিহাসে যদি আমরা ফিরে যাই, তখন কিন্তু বিশ্বায়নে ইলেকট্রনিক মিডিয়ার এতটা প্রভাব ছিল না, প্রতাপ ছিল না। তখন যেমন থিয়েটারটা বেঁচে ছিল, যখন বিশ্বায়নের ফলে ইলেকট্রনিক মিডিয়ার একটা প্রতাপ বা প্রভাব চলছে, তখন আমরা কিছুটা শঙ্কিত হয়েছিলাম যে হয়তো থিয়েটারটা আর ওভাবে এগোবে না বা আমি গতি কিন্তু হারিয়ে ফেলবে। শঙ্কা থেকে এই মুহূর্তে প্রশ্নটি করেছি। কিন্তু না, থিয়েটারে একটি নিজস্বতা আছে, নিজস্ব গতি আছে, যে গতিটি পৃথিবীর সমস্ত আধুনিক টেকনোলজিকে উপেক্ষা করে সে শক্তিটা বেগবান হয়। সেটা আমাদের বিশ্বাস। আমরা মনে করি পৃথিবী যতই আধুনিক হোক, থিয়েটারের যে সরাসরি মানুষের সঙ্গে সম্পৃক্ততা, যে সুতা মেলবন্ধন দর্শকের সঙ্গে অভিনেতার, সেটি আমৃত্যু থাকবে বলে আমাদের বিশ্বাস। কত বছর ধরে থিয়েটারের সাথে আছেন? আমি সেই স্কুল জীবনে ছোটবেলায় এসেছি, মানে প্রায় তো 37-38 বছর হয়ে গেল। এই যে 38 বছর ধরে আছেন, আমাদের যেই প্রযুক্তির প্রতাপের বিষয়টি এলো, সেটি গত এক যুগে খুব বেশিভাবে এসেছে। তার আগে এতখানি আসলে আমরা অভ্যস্ত ছিলাম না প্রযুক্তির সাথে। আধুনিক আমরা বরাবরই ছিলাম, আধুনিকায়নে আমরা বরাবরই অভ্যস্ত ছিলাম, কিন্তু এই তথ্য প্রযুক্তির প্রভাবটা এভাবে ছিল না। গত 12 বছরে কি আপনার কাছে মনে হয়েছে যে খানিক কম মানুষ আসছে কিংবা গতিতে কোনো পরিবর্তন এসেছে? গতিতে একটু পরিবর্তন তো এসেছে, সেটি হচ্ছে জীবন ও জীবিকার তাগিদে এবং পারিপার্শ্বিক যে পরিবেশ তার কারণে। সেটি হচ্ছে যে আগে আপনি যখন ঢাকা শহর যদি আজ থেকে 15 বছর আগের যে ট্রাফিক জ্যাম, যে অবস্থান, আজকে তার অনেক বেশি, অনেক গুণ বেশি। আগে একটি মানুষ থিয়েটার দেখতে হলে তার 1 ঘন্টা আগে রওনা হলে হয়ে যেত। মহিলা সমিতি আসতো বা শিল্পকলায় আসতো, গার্লস গাইতে আসতো, শো দেখতে আবার চলে যেত, আধা ঘন্টার মধ্যে বাড়ি ফিরে যেত। কিন্তু এখন একজন দর্শককে শিল্পকলায় নাটক দেখতে হলে তার বাসা যেখানেই হোক, যদি ওয়াকিং ডিস্টেন্স না হয়, তাকে মিনিমাম 2 ঘন্টা আগে রওনা হতে হয়। আবার শো দেখার পরে মিনিমাম 1-1.5 ঘন্টা পর তাকে বাড়িতে পৌঁছাতে হয়। তো নাটকের 2 ঘন্টা, আগের 2 ঘন্টা, পরের 1.5 ঘন্টা, সব মিলে 5-6 ঘন্টা একটা মানুষের জন্য জীবন থেকে বের করে দেয় এখন সত্যিই কঠিন। তো সেই ক্ষেত্রে কিছুটা তো প্রভাব পড়ছে। নাটক তো আসলে একটা পারফরম্যান্স আর্ট। তো এই যে পারফর্মার হয়ে ওঠার তাগিদ সবার মধ্যেই আছে, সবার মধ্যে এটা প্রবণতা দেখা যাচ্ছে, সে পারফর্ম করতে চায়, সে সোশ্যাল প্ল্যাটফর্মে পারফর্ম করছে, তার মুঠোফোনে সে ভিডিও ধারণ করছে, সেটা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে। এই ব্যাপারটা কি আসলে তরুণদেরকে কোনোভাবে মঞ্চে যাওয়ার জায়গাটিতে কোনো অদৃশ্য বাধা তৈরি করছে কিনা? একেবারেই করছে। আমি আপনার সঙ্গে একমত যে আমরা যখন, মানুষ তো আসলে সহজলভ্যতায় অনেক বেশি আগ্রহী থাকে, যে কোনো কিছু সহজে পেলে মানুষ ওটি নিতে চায়, কঠিন কাজটাকে করতে চায় না। সেই জন্য তো লিখেছে যে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। তো সত্যকে ভালোবাসা তো কঠিন। তো সেই ক্ষেত্রে আসলে থিয়েটার একটা লম্বা একটা জার্নি। থিয়েটার কোনো 100 মিটার্স নয়। আমি সবসময় এই কথাটি বলি যখন ক্লাস নেই থিয়েটারের, যে থিয়েটার হচ্ছে ম্যারাথন রেস। এই রেস আপনি নামবেন, কখন আপনার টার্গেট পৌঁছাবে আপনি নিজেও জানবেন না। কারণ এই স্টিকটা কারো হাতে আছে, আপনার হাতে আসবে আলটিমেটলি এই রেসের মধ্যে দিয়ে। কিন্তু 100 মিটার্স যেমন দেখা যায় যে ওই জায়গাটা আমার শেষ টার্গেট। থিয়েটার হচ্ছে একটা চর্চার বিষয়, লম্বা জার্নির বিষয়। এর মধ্যে দিয়ে আপনি প্রতিদিন পরিশীলিত হবেন, আপনার পরিমিতি বোধ বাড়বে। আপনি শুধুমাত্র অভিনয় নয়, জীবনের যে জীবনযাত্রার যে মান, সেইটুকু আপনি এর মধ্যে দিয়ে অনেক গুছিয়ে নেওয়ার সুযোগ আছে থিয়েটার চর্চার মধ্যে দিয়ে। তো অতএব এটি একটি কঠিন কাজ এবং আনন্দের কাজ। আমরা যারা করি তাই তো, সেই জন্যই এত বছর চলে গেল। আমরা মনে করি নতুন যারা আছে বা এই প্রজন্মের বা এখন যারা শুরু করছে, তাদের থিয়েটার করাটা আমি মনে করি তার নিজের জন্যই অনেক বেশি জরুরি। অনেক বছর ধরে যেহেতু আপনি এইখানে কাজ করছেন, এখন তো নিয়মিত নাট্যতীর্থে নির্দেশনা দিচ্ছেন, দলপ্রধান হিসেবে অনেক দায়িত্ব পালন করছেন। আপনি যদি একটু বলতেন যে আমরা যে মামুনুর রশিদের যাত্রা দেখেছি, আমরা যে ফেরদৌসী মজুমদারের যাত্রা দেখেছি, থিয়েটার করার মাধ্যমে কিন্তু তারা প্রথমে মানুষের মনে জায়গা করেছে, পরবর্তীতে তাদেরকে আমরা আসলে টেলিভিশনের পর্দায় এত বড় আঙ্গিকে দেখার সুযোগটা পেয়েছি, অনেক বড় বড় কাজের অংশ হিসেবে তাদেরকে আমরা পেয়েছি। এখনো কি বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণদের আগামীর মামুনুর রশিদ বা ফেরদৌসী মজুমদার হয়ে ওঠার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে। সম্ভাবনা নিয়ে তো মানুষকে বাঁচতে হয়। আমি তো প্রচণ্ড আশাবাদী। তরুণরা কি একনিষ্ঠতা এবং কনসিস্টেন্সি মেনটেন করতে পারে?
পারে না বললে তো অন্যায় হয়ে যাবে, নিশ্চয়ই পারে। না পারলে এত বড় একটি শিল্প, যেমন আজকে আমি আপনার সামনে বসে আছি, শিল্পটি আছে বলে, ইন্ডাস্ট্রিটা আছে বলেই আমি তো আপনার সঙ্গে কথা বলছি। আমি এত বড় একটি আয়োজন করেছি, যে আয়োজনটির সঙ্গে হাজার হাজার নাট্য বন্ধুদের সম্পৃক্ততা। তাতে সেই জায়গায় আমি তো আশাবাদী যে অবশ্যই আগামীতে আমরা কোনো না কোনো মামুন রশিদ পাবো, কোনো না কোনো আব্দুল্লাহ মামুন পাবো, কোনো না কোনো আলী জাকের পাবো, কোনো না কোনো আসাদুজ্জামান নূর পাবো তো নিশ্চয়ই। আমাদের মহিলা সমিতিতেও নাটক হয়, আরো অন্যান্য অনেক ভেন্যুতে নাটক হয়, তবে সব থেকে বেশি নাটক প্রদর্শিত হয় আসলে শিল্পকলা একাডেমিতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনেই আছে। মন্ত্রণালয় থেকে কেন কোনো পৃষ্ঠপোষকতা আসে না? একেবারে আসে না বললে আবার মিথ্যে হবে, আসে না তা না, সেটাও খুবই সামান্য, যৎ সামান্য, খুব যৎ সামান্য। এবং আপনি বিশ্বাস করেন, এবং ভালো লাগার বিষয় হচ্ছে ওইটুকুতেই থিয়েটার যোদ্ধারা অনেক বেশি আত্মতৃপ্তি নিয়ে থিয়েটারটা করছে, ও যৎ সামান্য সহযোগিতা নিয়ে। কিন্তু এটা তো সমাধান হতে পারে না, একেবারেই সমাধান হতে পারে না। এখন আমি পারছি বলে আরেকজন পারবে, এটা তো হতে পারে না। আমার হয়তো সে আর্থিক সঙ্গতি আছে যে আমি হয়তো পারছি, এখানে দিতেও পারছি, আবার না নিয়েও পারছি, সবাই তো সেটা পারবে না। তো সেই এখান থেকে যাতে কিছুটা হলেও আর্থিক সহযোগিতা এই শিল্পের মানুষগুলো পায়, সেই ব্যবস্থা সরকার না করলে সত্যি একটি শঙ্কার। আমরা চাইবো এই শঙ্কা আমরা তুড়ি মেরে উড়িয়ে দেব, এবং আমাদের নাট্য মঞ্চ সেটিকে সবসময় আসলে অনেক বেশি ইতিবাচকতায় পরিপূর্ণ রাখবো, যাতে আগামীতে আমরা আমাদের সেই গুণী মানুষদের মতো নতুন সব গুণীর দেখা পাই। খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে, আড্ডা দিয়ে। সামনে নাট্যতীর্থের কি কি কাজ আসতে চলেছে সেটি যদি একটু জানাতেন। আমাদের সর্বশেষ প্রযোজনা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের জুলিয়াস সিজার, যেটি অনুবাদ করেছেন আমাদের দেশের প্রখ্যাত নাট্যকার অনুবাদক অধ্যাপক আব্দুল সেলিম। তা ওনাকেই আমরা আবার আরেকটি পাণ্ডুলিপির জন্য অনুরোধ করি। বললাম পাণ্ডুলিপির খুব সংকট, মানে পাণ্ডুলিপি পাওয়া যাচ্ছে না, বা ভালো পাণ্ডুলিপি খুঁজতে গেলে অনেক কষ্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে ওনাকে আমরা আবার একটু অনুরোধ করেছি আমাদের দলের জন্য আরেকটি পাণ্ডুলিপি দেওয়ার জন্য। উনি প্রায় শেষের দিকে লেখার, আমরা আশা করছি ওনার একটি পাণ্ডুলিপি আমরা করব। আর আরেকটি নাটক করা আমাদের জন্য খুব বাঞ্ছনীয় হয়ে উঠেছে নাট্যতীর্থের জন্য, কারণ আমরা ময়মনসিংহের লোকগাথা করেছি, রবীন্দ্রনাথ করেছি, আমরা শেক্সপিয়ার করেছি, উৎপল দত্ত করেছি। তো আমাদের নজরুলের একটি নাটক করা খুবই দায়বদ্ধতার মধ্যে বলে আমরা অনুভব করি, যে নজরুল একটি আমরা আসলে করতে পারি না। কারণ কি, তার একটি ব্যাখ্যা, ছোট ব্যাখ্যাও আছে। সেটি হচ্ছে যে নাট্যতীর্থ এবং ব্যক্তিগত আমি তপন হাফিজ যে নির্দেশনার কাজ করি, আমরা কখনোই কড়া কোনো নির্মাণকে করি না। যেমন রবীন্দ্রনাথের রক্তকরবী অনেক বিখ্যাত নাটক, সবাই করেছে, আমরা কখনো করিনি। তো রবীন্দ্রনাথ নাটক কোনটা করব, সব ম্যাক্সিমামই তো সবাই করে ফেলেছে। তো খুঁজে পাই না মানে তখন কঙ্কাল আমরা খুঁজে পেয়েছি, যে কঙ্কাল নাটকটি মঞ্চে কেউ আনেনি, তখন আমরা কঙ্কাল করেছি। উৎপল দত্তের মেঘ, ছায়ানট অনেকে করেছে, মানে বিখ্যাত অনেক নাটক আছে করেছে, আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কোন নাটকটি মঞ্চে আসেনি এই যাবৎকালে। তখন আমরা দ্বীপ, ওনার একটি নাটক আছে খুবই চমৎকার নাটক, ওইটি আমরা মঞ্চে এনেছি। আমরা শেক্সপিয়ারের বেলাও তাই ভেবেছি যে হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ বিখ্যাত সবাই করেছে, কোন নাটকটি মঞ্চে কেউ আনেনি এখনো। কারণ তখন আমরা অধ্যাপক আব্দুল সেলিম স্যারকে রিকোয়েস্ট করলাম, স্যার জুলিয়াস সিজার কেউ মঞ্চে আনেনি, বলছে তুমি এটি করবে, এটা তুমি দুর্বেদ্য একটি পাণ্ডুলিপি, এটা মঞ্চে আনা খুবই ডিফিকাল্ট বললেই কি করেনি, বুঝছি না। পড়তে গেলেও আমাদের সবার মানে দাঁত ভেঙে যায় অবস্থা, ভীষণ দুর্বল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্যার ওই আমার এই উদ্দীপনা দেখে স্যার অনেক আগ্রহ নিয়ে এটা অনুবাদ করে দিয়েছে, এবং অত্যন্ত চমৎকার অনুবাদ করেছেন উনি। তো ঠিক ওইভাবেই নজরুলের একটি নাটক করবো বলে অনেক দিন ধরে ভাবছি, কিন্তু নজরুলের এমনি নাটক কম, মঞ্চ নাটক খুব কম লিখেছেন উনি ওনার জীবনে। ছোট ছোট কিছু গল্প আছে, সেটিও খুব কম, আর যেগুলো আছে সবাই করে ফেলেছে, বেদের মেয়ে বলে নিয়ে বলে। আমার বিশ্বাস যে নেক্সট যখন আপনার সাথে আলোচনা হবে, আড্ডা হবে, আলোচনা না ঠিক আড্ডা যখন হবে, তখন আমরা নজরুলের নাটক এবং সেই সাথে নতুন নাটকের কথা, শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের মঞ্চায়নের আড্ডাতেই আসলে একসাথে হব। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য, এবং সবসময় শুভকামনা নাট্যতীর্থের জন্য। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনের সকল দর্শককে ধন্যবাদ যারা এতক্ষণ আমাকে দেখেছেন। আমরা আশা করবো আপনারা সকলেই আসুন, মঞ্চে আসুন, নাটক দেখুন, মঞ্চ শিল্পকে বাঁচিয়ে রাখুন। জয় হোক মানুষের, জয় হোক নাটকের। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। প্রখ্যাত চৈনিক দার্শনিক ও চিন্তাবিদ কনফুসিয়াসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আত্মমর্যাদা হারালেই লোকে শ্রদ্ধা হারাবে,
তাই উদার হও, লোকের হৃদয় জয় করতে পারবে। সত্যবাদী হও, লোকের বিশ্বাসও অর্জন করতে পারবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের বিশ্বাসে থাকুন, আর আজ 3 সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।